যেকোনো সংকট মোকাবেলায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ত্যাগ স্বীকারের তাগিদ। হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি ওবায়দুল কাদের একটি ব্লক অপসারণ, চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী। পুরান ঢাকা চকবাজারের অবৈধ কেমিক্যাল গুদাম সরাতে চলছে অভিযান। আগুনের ঘটনায় তদন্ত রিপোর্ট খুব শিগগিরই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ডাকসু নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ। বিভিন্ন ছাত্র সংগঠনের আনুষ্ঠানিক প্রচারে নেমেছে আজ থেকে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। সংকট মোকাবেলার পাশাপাশি জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এর 4 বীরের জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, শাসক নয়, সেবক হিসেবে মানুষের কল্যাণে কাজ করতে চায় তার সরকার। মারফিজা রিপোর্ট। বাংলাদেশ সেনাবাহিনীর 4 বীরের জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহী সেনানিবাসে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে প্যারেড পরিদর্শন ও অভিবাদন নেন তিনি। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন। এরপর একে একে 7ম, 8ম, 9ম ও 10ম বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কাছে ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা জাতীয় পতাকা তুলে দেন সরকার প্রধান। পরে দিক নির্দেশনামূলক বক্তব্যে দেশের উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। নির্দেশনা দেন অর্জিত পতাকা রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার। কর্মদক্ষতা, কঠোর অনুশীলন এবং কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি হিসেবে যে পতাকা আজ আপনারা পেয়েছেন তার মর্যাদা রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আপনারা সদা প্রস্তুত থাকবেন। পবিত্র সংবিধান ও দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। 11শ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বশীল ভূমিকার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। প্রতিশ্রুতি দেন বাহিনীর উন্নয়নে কাজ করে যাওয়ার। আধুনিক ও চৌকস সশস্ত্র বাহিনী গড়ে তুলতে আমাদের সরকার বদ্ধপরিকর। এজন্য ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। অত্যাধুনিক বিভিন্ন যুদ্ধাস্ত্র, হেলিকপ্টার, আর্টিলারি গান ও মডার্ন ইনফ্যান্ট্রি গ্যাজেট ইত্যাদি সংযোজন করে সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে। সবশেষ সুসজ্জিত প্যারেড দলের সালাম গ্রহণ ও কুচকাওয়াজ দেখেন প্রধানমন্ত্রী। মারফিজা, আরটিভি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএসএমই এর উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া জানান, ওবায়দুল কাদেরের হার্টে 3টি ব্লক ধরা পড়েছে, এর মধ্যে একটি অপসারণ করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার কথা জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে হাসপাতালে কাদেরকে দেখতে এসে কথা জানান তিনি। হাসপাতালে ছুটে যান নোয়াখালী 2 আসনের এমপি আলহাজ মোর্শেদ আলম। বুকের ব্যথা অনুভব করার পর সকাল 7:30টায় তাকে বঙ্গবন্ধু মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক ওবায়দুল কাদেরের চিকিৎসার খোঁজ খবর রাখছেন। ওবায়দুল কাদেরকে অসুস্থতার খবরে দলের সিনিয়র নেতারা হাসপাতালে ছুটে আসেন। দেশবাসীর কাছে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন আওয়ামী লীগ নেতারা। অ্যাঞ্জিওগ্রামে দেখা গেল 3টা নালী ব্লক। তো ব্লক অবস্থায় আসলে এরকম ঘটনা ঘটতে পারে। তারপরে আমরা ডিসিশন নিয়ে ওনাকে প্রাইমারি স্টেজে প্রাইমারি পিসিআই করে দিলাম। আমরা একটা নালী খুলে দিয়েছি। এখন মোটামুটি উনি স্টেবল আছে। স্টেবল থাকলেও বলা যাবে না যে স্টেবল, এটা যে কোনো মুহূর্তে আনস্টেবল হয়ে যেতে পারে এবং হয়ে যেতেও পারে। তো সেই জন্য এখন পরবর্তী চিন্তা করতেছি যে যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে ওনাকে বাইরের দিকে পাঠাই দেয়।
এখানে কি আমরা সুস্থভাবে ট্রিটমেন্টটা করব, নাকি অন্য কোথাও কোনো ডাক্তারের নির্দেশনা থাকলে অন্য কোথাও মুভ হইতে পারে, যদি ডাক্তার সেটা নির্দেশনা দেন অথবা পরামর্শ দেন। এইভাবে ওরা এখন কাজ করছে, কোনো সিদ্ধান্ত হয়নি এখন বন্ধ। আমরা আমাদের দলের সবাইকে এবং দেশবাসীকে আমাদের দলের সাধারণ সম্পাদকের জন্য দোয়া চাই, এবং আমাদের দলের প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং যারা সংশ্লিষ্ট চিকিৎসক সকলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং তিনি স্টেবল আছেন। আমরা আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, এখানে কোনো ভিড় করবেন না, আপনারা দোয়া রাখবেন। দর্শক, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী AR বাদল, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখন কেমন? ফাহমিদা, শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। আমরা যেটা জেনেছি যে ওনাকে চিকিৎসার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। কার্ডিওলজি বিভাগের প্রধান সৈয়দ আলী আহসান হচ্ছেন যে এই বোর্ডের চেয়ারম্যান, এবং তার তত্ত্বাবধানেই ওনার চিকিৎসা চলছে। এবং ওনাকে সিঙ্গাপুরে নেয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত, দলের পক্ষ থেকে আব্দুস সোবহান গোলাপ জানিয়েছেন যে ওনাকে সিঙ্গাপুরে নেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত দিবেন আসলে চিকিৎসকরা। আর ওনাকে যদি দেশের বাইরে নিতে হয় সেক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আর ওনার চিকিৎসকরা এর আগে আমরা জানতে পেরেছি যে ওনার 3টি জায়গায় হার্টে ব্লক ধরা পড়েছিল, তার মধ্যে একটি জায়গায় রিং পরানো হয়েছে এবং আরও 2টি জায়গায় স্টেবল করার জন্য চিকিৎসকরা চেষ্টা চালাচ্ছেন। তো এখন ওনাকে অবজারভেশনে রাখা হয়েছে। আব্দুস সোবহান গোলাপ ডাক্তারদের মাধ্যমে জানাতে চেয়েছিলেন যে 24 থেকে 48 ঘন্টার পার না হওয়া পর্যন্ত আসলে তার পরিস্থিতি জানা যাবে না। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, এছাড়াও সাবেক খাদ্যমন্ত্রী এসেছেন, এছাড়াও অনেক মন্ত্রীরা, নেতাকর্মীরা এসেছেন তাকে চিকিৎসার খোঁজ খবর নেওয়ার জন্য। এবং আব্দুস সোবহান গোলাপ আরেকটি বিষয় যেহেতু জানিয়েছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিকভাবে খোঁজ নিচ্ছেন যে আসলে তার চিকিৎসা ঠিকঠাক যেন হয়, কোনো রকমের যেন অসুবিধা না হয়। তো ফাহমিদা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী AR বাদল। পুরান ঢাকায় বাসভবন থেকে দাহ্য রাসায়নিক পদার্থের গুদাম অপসারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান চলছে। এদিকে অভিযানের বিরুদ্ধে আজ প্লাস্টিক পণ্য ব্যবসায়ীরা বিক্ষোভ করেন। তাদের দাবি, 29টি অতি ঝুঁকিপূর্ণ দাহ্য পদার্থের তালিকায় প্লাস্টিকের নাম নেই, তাই এই অভিযানে প্লাস্টিকের গুদাম অপসারণ করা যাবে না। সম্প্রতি রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 71 জনের প্রাণহানির পর আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম অপসারণে অভিযান শুরু করে নগর কর্তৃপক্ষ। ওনারা সেই লাইন কেটে দিতেছে, ওই বাড়িটার মধ্যে 6 তলা থাকে, লোকজন আবাসিক থাকে, কিন্তু তারা গ্যাস পানির পাইতেছে। এই ব্যাটারা কি অপরাধ করছে? ওনারা আর যেটা ধরে সেটাই কেমিক্যাল কয়, কেমিক্যাল চিনে ওনারা কেমিক্যাল চিনুক, তারপরে সময় সুযোগ চলে যাবো। প্লাস্টিক কেমিক্যাল 60 দশক থেকে পুরান ঢাকাতে এই ব্যবসা চলতেছে। এখান থেকে সারা দেশে প্লাস্টিকের জন্মটা পুরান ঢাকায়, প্লাস্টিকের জন্মটা পুরান ঢাকাতে প্লাস্টিক কই নেবে? আগে আমাদের অবস্থান সৃষ্টি করেন। 29টা আইটেমের বাইরে যদি কোনো অবৈধ আইটেম থাকে তাহলে হয়তো দোকানের লাইনটা বিচ্ছিন্ন করতে পারে, দরকার হলে দোকান সিলগালা করতে পারে, আলোচনার সাপেক্ষে ওটা ব্যবস্থা নিব। কিন্তু পুরো একটা বাড়ির লাইন কাইটা দেবে 1 সপ্তাহের জন্য, এভাবে তো হয় না। বাধা দিলেও কেমিক্যাল কারখানা সরানোর অভিযান বন্ধ করা হবে না। যত বাধাই আসুক, কারখানা সরানোর অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ের সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে সব কথা বলেন তিনি। এছাড়াও দক্ষিণে মেয়র সাইদ কিভাবে তার নগর গড়ে তুলতে চান সে বিষয়ে সার্বিক সহযোগিতা করা হবে। পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই পুরান ঢাকায় সমস্ত কেমিক্যালের ফ্যাক্টরি যাতে না থাকে, এই ব্যাপারে খুবই সিরিয়াস একটা নীতিমালা তৈরি করে সেটা যাতে সুষ্ঠুভাবে
মানে সবাই, সেই জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এই জন্য মুখ্য ভূমিকা পালন করছেন আমাদের দক্ষিণের মেয়র, এবং তিনি যেই রকমভাবে সহযোগিতা চাবেন কিংবা চাচ্ছেন, আমরা সেই কাজটি করছি। দর্শক, দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্রিফ করা হচ্ছে, আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে প্রোগ্রামগুলো হয়েছে তারা সব ব্যবসায়ীরা একত্রিত হয়েছে, ব্যবসায়ীরা একত্রিত হয়ে এটা বন্ধের আহ্বান জানাচ্ছে। গত 25শে ফেব্রুয়ারি মাননীয় মেয়র মহোদয় ব্যবসায়ী মহলের নেতৃবৃন্দের সাথে একটা বৈঠক করেছিলেন। আর কিছু না, কেউ কোনো হামলা এগুলা কোনো কিছু না, তারা বন্ধ চাচ্ছে। গত 25শে ফেব্রুয়ারি নগর ভবনের ব্যাংক ফ্লোর সভাকক্ষে মাননীয় মেয়র মহোদয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এবং ব্যবসায়ী বৃন্দের সাথে যারা যারা অংশগ্রহণ করেছেন সবার সাথে তিনি একটা মত বিনিময় অনুষ্ঠান আয়োজন করেছিলেন। সিদ্ধান্ত দিয়েছিলেন যে অনতিবিলম্বে এগুলো সরিয়ে নিতে হবে, 27শে ফেব্রুয়ারি রাতের মধ্যে যেন সরিয়ে নিয়ে যায়। সেখানে কিন্তু তারা মেয়র মহোদয়কে আশ্বাস দিয়ে এসেছিলেন যে সবাই সরিয়ে নেবেন। অতএব আমরা ব্যবসায়িক নেতৃবৃন্দের কাছ থেকে আর কোনো ধরনের বাধা আশা করছি না। 25 বা 26 তারিখে মিটিংটা হয়েছিল, 25 তারিখেও মিটিং হয়েছে, 26 তারিখেও মিটিং হয়েছে। 25 তারিখে মূলত ব্যবসায়ীদের সাথে মিটিংটা হয়েছিল। গুদামগুলো সরিয়ে নেওয়া তো আমার মনে হয় যথেষ্ট, কারণ উজালা ম্যাচ ফ্যাক্টরিতে তো যে ঘরগুলো খালি আছে তারা ওখানে নিয়ে তাদের দ্রব্য গুদাম রাখতে পারছে। সেখানে কিন্তু মাননীয় মেয়র মহোদয় সুনির্দিষ্ট করে বলে দিয়েছেন যে আবাসিক এলাকায় বসে ব্যবসা চালাতে তাদের কোনো আপত্তি নেই। তার মনে করেন যে ব্যবসার যে আউটলেটটা, দোকানটা, সেটা থাকুক, যেমন আছে তেমন থাকুক। এখানে শুধু তার দাম দর বেচা কেনাটা হবে, পেমেন্টটা হবে, ক্যাশ মেমোটা নিয়ে গোডাউনে চলে যাবে, ওখান থেকে মালটা ডেলিভারি নিয়ে চলে যাবে। আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের মাননীয় মেয়র মহোদয়ের এবং বাংলাদেশ সরকারেরও মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন যে আবাসিক এলাকায় কোনো ধরনের কলকারখানা বা কোনো ধরনের গুদাম যেন না থাকে, কারণ গুদাম থাকা মানেই হচ্ছে এখানে সবসময় মালের ডেলিভারি আসতে থাকবে। দর্শক, এতক্ষণ শুনছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংবাদ ব্রিফিং। চলে যাচ্ছি পরের সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিকেলে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেল 4টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সকাল থেকে প্রচারণায় নেমেছেন ছাত্র সংগঠন নেতাকর্মীরা। মধুর ক্যান্টিন থেকে প্রচারণায় নামে ছাত্রলীগ, ছাত্রলগ ও ছাত্র ইউনিয়নের প্রার্থীরা। এ সময় সাংবাদিকদের প্রশ্ন জবাবে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান জানান, হলে হলে তাদের প্যানেলের প্রার্থীদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে ও বিভিন্ন উপায়ে হুমকি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা না নিলে আগামীকাল ভিসির বাসভবনের সামনে অবস্থান নেবেন বলে জানান তারা। তবে এসব অভিযোগ রাজনৈতিক ও ভোট নেয়ার কৌশল উল্লেখ করে ছাত্রলীগের এজিএস প্রার্থী সাদ্দাম হোসেন জানান, সকল দলের সমান অংশগ্রহণের মাধ্যমে ডাকসু নির্বাচন এবং নির্বাচন কমিশনের সকল নিয়ম মেনেই তারা ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছেন বলেও জানান তিনি। সৌদি আরব থেকে নির্যাতনের শিকার হয়ে ফিরলেন আরও 61 জন নারী। শনিবার রাত 10টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন। গৃহকর্মী হিসেবে সৌদি আরবে গিয়ে এসব নারী নিয়োগকর্তার কাছে নির্যাতনের শিকার হয়ে ইমিগ্রেশন ক্যাম্প ও বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে আশ্রয় নিয়েছিলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহায়তায় তাদের দেশে ফেরত আনা হচ্ছে। নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে তারা জানিয়েছেন, শারীরিকভাবে এবং মানসিকভাবে তাদের নির্যাতন করত তাদের মালিকরা। একটা আছে সুলতানা নাম, ওর মায়েরা দাগ দাগ করে দিছে। আমরা অনেক কষ্ট করছি, আমরা ও মেয়েরা ভালো বানালা যে বাংলাদেশ আনালা। আর একটা মেয়ে হসপিটাল আছে, চুলমুল পুরা পাগল। আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই। এবার অগ্নিঝরা মার্চের খবর। ৭১-এর ৩ মার্চ পল্টন ময়দানে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সমাবেশ থেকে
প্রথম স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। ইশতেহারে স্বাধীনতার ঘোষণা, সশস্ত্র মুক্তিযুদ্ধের আহ্বান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের অনুমোদন সহ নানা কর্মসূচি ঘোষণা করা হয়। উপস্থিত লাখো জনতা ইশতেহারকে অনুমোদন দেন। এদিন ঢাকা সহ সারা দেশে মিছিল করে স্বাধীনতাকামী বাঙালিরা। পল্টনে ছাত্র সংগ্রাম পরিষদের সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলন ও লাগাতার হরতালের ডাক দেয়। সেই সঙ্গে দাবি জানান সামরিক আইন প্রত্যাহার করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের। এদিন বঙ্গবন্ধু 6 মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল 5টা থেকে দুপুর 2টা পর্যন্ত হরতালের ডাক দিয়ে সব দাবি মেনে নিতে ইয়াহিয়াকে 7 মার্চ পর্যন্ত সময় বেঁধে দেন। জামাতে ইসলামী ও দলটির সঙ্গে সম্পর্কযুক্ত চরমপন্থী দলগুলোকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছে মার্কিন কংগ্রেস। ইন্ডিয়ানা রিপাবলিকান কংগ্রেসম্যান জিম ব্যাংকস কংগ্রেসে এই প্রস্তাবটি উত্থাপন করেন। এতে বিএনপি সহ বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি জামাত ইসলামী সহ অন্যান্য চরমপন্থী সংগঠনের সংস্পর্শ থেকে দ্ব্যর্থহীনভাবে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দলটি ধর্মীয় স্বাধীনতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে একটি প্রস্তাব পাশ করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। এতে দলটির অব্যাহত হুমকি মোকাবেলায় তার সক্ষমতা উপড়ে ফেলতে বাংলাদেশের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রতিনিধি পরিষদে উত্থাপিত প্রস্তাবটি প্রয়োজনীয় পদক্ষেপের জন্য হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে পাঠানো হয়েছে। সিলেটে উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহীদের নিয়ে বিপাকে পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এসব বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি। এদিকে স্বতন্ত্র প্রার্থীর মোড়কে নির্বাচনে নেমেছে বিএনপির নেতারা। সিলেট থেকে হোসেন আহমদ সুজাদের তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। আগামী 18ই মার্চ সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা নির্বাচনে শুরু থেকেই সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে প্রচারে সরব রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। জকিগঞ্জের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করার আমি আশা রাখি। জনগণ যে একচেটিয়াভাবে দলমত নির্বিশেষে আমাকে কিন্তু সমর্থন করে। এর আগে গেল উপজেলা নির্বাচনে অভ্যন্তরীণ কোন্দল আর একাধিক প্রার্থীর কারণে ভরাডুবি ঘটেছিল আওয়ামী লীগের। সে নির্বাচনে 12টি উপজেলার মধ্যে 8টিতেই পরাজিত হয় আওয়ামী লীগ প্রার্থীরা। এবারও সিলেটের 12টি উপজেলার মধ্যে 8টিতেই রয়েছে একাধিক বিদ্রোহী প্রার্থী। আমরা 4-5 জন প্রতিনিধিত্ব আছি, সবাই কার কতটুকু আছে আপনি একটু দেখেন। বিদ্রোহী যারা দাঁড়িয়েছে তাদের সাথে আমরা আলাপ আলোচনা করতেছি, যাতে দিয়ে করে নেত্রীর নির্দেশ মান্য করে চলে। অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে অংশ না নিতে কেন্দ্র থেকে দলীয় নেতাদের হুঁশিয়ারি দিলেও তা মানতে রাজি নয় স্থানীয় বিএনপি নেতারা। স্বতন্ত্র প্রার্থীর মোড়কে সিলেটের 12টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে নারী পুরুষ মিলে প্রার্থী হয়েছেন 32 জন। তবে জেলা বিএনপি বলছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 100% আশাবাদী, ইনশাআল্লাহ আমি জিতবো, কোনো সন্দেহ নাই। এবং সুশৃঙ্খলভাবে বালাগঞ্জ ইলেকশন হবে, তাতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে নিরপেক্ষ থেকে। বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে যে বা যারা যে পদবীরই হোক না কেন এই সরকারের অধীনে এই উপজেলা নির্বাচনে যেই অংশগ্রহণ করবে না কেন তাকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আগামী 18ই মার্চ সিলেটের 12টি উপজেলা সিলেট সদর, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, পালাগঞ্জ, বিশ্বনাথ, জয়ন্তীপুর, কোম্পানিগঞ্জ, গোয়াইনহাট, জকিগঞ্জ, কানাইঘাট, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। অভি ইসলাম, টিভি। শেষ করছি দুপুরের সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যে কোনো সংকট মোকাবেলায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ত্যাগ স্বীকারের তাগিদ। হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি ওবায়দুল কাদের, একটি ব্লক অপসারণ, চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী। পুরান ঢাকা চকবাজারের অবৈধ কেমিক্যাল গুদাম সরাতে চলছে অভিযান। আগুনের ঘটনার তদন্ত রিপোর্ট খুব শিগগিরই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এবং ডাকসু নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ। বিভিন্ন ছাত্র সংগঠন আনুষ্ঠানিক প্রচারে নামছে আজ থেকে। দুপুরের সংবাদ এই পর্যন্তই। RTV সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV digitals। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।